বন্ধুরা, আপনি কি জানেন দিল্লির বুকের ঠিক মাঝখানে যে বিস্ফোরণটা ঘটেছিল তা শুধু একটা টেরর অ্যাটাক ছিল না, বরং সেটার পেছনে লুকিয়েছিল ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর রাসায়নিক ও জৈবিক হামলার পরিকল্পনা। গুজরাটে গ্রেপ্তার হওয়া কিছু ডাক্তার রাইসিন জাতীয় বিষ তৈরি করছিল। তারা খাদ্য বাজারের সার্ভে করে পরিকল্পনা করছিল কোথায় বিষ মিশিয়ে সর্বোচ্চ ক্ষতি করা যাবে। এই পরিকল্পনা ব্যর্থ হলেও গোয়েন্দা সংস্থার সময়োচিত পদক্ষেপ না থাকলে ফলাফল ভয়ঙ্কর হতে পারত। যেমন ফ্যামিলি ম্যান সিরিজে বলা হয়, সন্ত্রাসবাদীদের সফল হতে হয় একবার, গোয়েন্দা সংস্থাকে প্রতিবার। হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়, বরং এক বাস্তব ষড়যন্ত্র যেটা শেষ মুহূর্তে ভেস্তে দিয়েছে ভারতের গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা গেছে এই হামলার নেপথ্যে সক্রিয় ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ। তারা এবার বন্দুক বা বোমা নয়, ব্যবহার করতে যাচ্ছিল বায়োলজিক্যাল এজেন্ট। ভাবুন তো, যদি এই পরিকল্পনা সফল হতো তাহলে তার প্রভাব কেবল দিল্লি নয়, বরং পুরো উত্তর ভারতের ওপর পড়তে পারত। কিন্তু সময় মতো সতর্ক হয় ভারতের গোয়েন্দা সংস্থা। যে গাড়িটা বিস্ফোরিত হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় এমন সব উপকরণ যেগুলো শুধুমাত্র সামরিক ব্যবহারের কেমিক্যাল ল্যাবেই পাওয়া যায়। অর্থাৎ এটা কোনো লোকাল টেরোরিস্টের কাজ নয়, বরং রাষ্ট্রীয় মদতে পরিকল্পিত হামলা। দিল্লির ঘটনার পর পাকিস্তানের ইসলামাবাদেও ঘটে এক বিস্ফোরণ, দেখতে হুবহু একই ধাঁচে। কেন জানেন? বিশ্বের চোখে ধুলো দিতে, যেন মনে হয় পাকিস্তানও তো সন্ত্রাসবাদের শিকার। একটা সাজানো নাটক, যাতে আন্তর্জাতিকভাবে নিজেদের দায় এড়িয়ে যাওয়া যায়। কিন্তু আসল গল্পটা এখানেই শেষ নয়, কারণ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এখন ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন একটা পুরনো ফর্মুলায়: ভারত বিরোধী আগুন জ্বালিয়ে রাখো আর দেশবাসীর দৃষ্টি ঘুরিয়ে দাও। কিন্তু এবার খেলার আসল বোর্ডটা পাকিস্তানে নয়, বাংলাদেশে সাজানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই তথ্য এখন আন্তর্জাতিকভাবে ঘুরছে। আমেরিকা, পাকিস্তান, তুরস্ক আর আজারবাইজান একসাথে কাজ করছে বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর পূর্বে অস্থিরতা তৈরির জন্য। গত ৬-৮ মাস ধরে বাংলাদেশকে কেন্দ্র বানানো হয়েছে। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান সবাই সেখানে বৈঠক করছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে বহু চরমপন্থী ইসলামিক নেতাকে, যাদের এক সময় বাংলাদেশেরই নিরাপত্তা হুমকি বলে ধরা হয়েছিল। এর কিছুদিন পরেই প্রকাশ পায় একটি ভয়ঙ্কর ম্যাপ, যার নাম গ্রেটার বাংলাদেশ। সেই মানচিত্রে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, এমনকি পশ্চিমবঙ্গের কিছু অংশকেও দেখানো হয়েছে বাংলাদেশে যুক্ত। এটা শুধুমাত্র একটা ছবির খেলা নয়, বরং মানসিক যুদ্ধের ইঙ্গিত, যাতে বোঝানো হচ্ছে এই অঞ্চলগুলোকেই আমরা আমাদের ভবিষ্যৎ এলাকা হিসেবে দাবি করব। ভারতও এই ম্যাপ দেখে বসে থাকেনি। সরাসরি প্রতিক্রিয়া এসেছে শিলিগুড়ি করিডোরে। এই চিকেন নেক অঞ্চলটাই ভারতের উত্তর পূর্বের প্রাণ শক্তি। সেখানে মোতায়েন করা হয়েছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, আকাশ ডিফেন্স সিস্টেম, T-90 ট্যাঙ্ক আর আধুনিক নজরদারি ড্রোন। এছাড়াও ভারতীয় সেনা সেখানে স্থায়ী ঘাঁটি তৈরি করছে, যাতে কোনো অনুপ্রবেশ মুহূর্তের মধ্যে ধরা পড়ে। রাজনাথ সিং সরাসরি সতর্ক করেছেন, বাংলাদেশ যদি এই আগ্রাসী পদক্ষেপ চালিয়ে যায়, ভারতও জবাব দিতে জানে। ভারত কৌশলগতভাবে পাল্টা চাল দিচ্ছে। তুরস্ক পাকিস্তানকে সমর্থন করলে ভারত সাইপ্রাসে গিয়ে সরাসরি বার্তা দিয়েছে, সীমায় থাকো। আজারবাইজান পাকিস্তানের পাশে দাঁড়ালে ভারত আর্মেনিয়ার সঙ্গে মাল্টি-বিলিয়ন ডিফেন্স ডিল করেছে। অর্থাৎ প্রতিটি সহযোগীর পাল্টা কৌশল ভারত খুঁজে নিয়েছে। বাংলাদেশকে বলা হচ্ছে সফট টার্গেট, কারণ এখানে দ্রুত অপারেশন চালিয়ে সর্বাধিক কৌশলগত সুবিধা পাওয়া সম্ভব। ভারতের ভেতরে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের সরানোর প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী মোদি দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করে ষড়যন্ত্রকারী এবং তার সঙ্গে যুক্ত প্রত্যেকের উদ্দেশ্যে ইংরেজিতে বলেছেন, "Those responsible for Delhi blast will be brought to justice." কেন ইংরেজিতে? কারণ বার্তা গাওয়া হয়েছে আন্তর্জাতিক শক্তিকে, পাকিস্তানের জন্য নয়, বরং যারা এই খেলায় জড়িত তাদের উদ্দেশ্যে। এবং এবারও সেই বার্তা স্পষ্ট, পাকিস্তানকে পিছন থেকে যারা সমর্থন করছে তাদেরও হিসাব হবে। তাই প্রস্তুত থাকুন অপারেশন সিন্দুর পার্ট 2 এর জন্য। প্রস্তুত থাকুন এক বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের জন্য।
ভারতের মানচিত্র বদলাতে চলেছে। যদি মনে হয় এই বিশ্লেষণটা জানার মতো ছিল, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসছি এমন আরও অজানা সত্য যেগুলো আপনি মিস করতে চাইবেন না।